আমাদের দাবিটা অরিজিনাল মানতে ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, স্টেট ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। আজকে যে বিষয়টি এখানে উত্থাপিত হয়েছে এবং আলোচনা হচ্ছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিল তারা দেশের অত্যন্ত সম্মানীয় এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ছিল এবং ইসলাম ব্যাংক বাংলাদেশের শুরুর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন। এটা আমার সামনে যারা বসে আছেন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, ওনার উৎসাহে অনুমোদনেই এদেশে প্রথম ইসলামিক ব্যাংক এখানে প্রতিষ্ঠিত। অনুমোদন বলতে অফিসিয়াল না, যে প্রসেসে করছেন উনি, বাট হি ওয়াজ দি ওয়ান অফ দি পায়োনিয়ার, যেটা এদেশে ইসলাম ব্যাংক গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং ইসলাম ব্যাংক একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে তৈরি হয়েছিল, আপনি জানেন। এখানে আইডিবির ফান্ডিং ছিল, কুয়েত ফাইন্যান্স ব্যাংকের ফান্ডিং ছিল, আল রাজি যেটা বিশাল কোম্পানি আল রাজি, সেখানে ফান্ডিং ছিল এবং বাংলাদেশের কতিপয় ইসলামপ্রিয় মানুষের ফান্ডিং ছিল। ইসলাম ব্যাংক পরিপূর্ণভাবে একটি যোগ্য এবং সততার ভিত্তিতে পরিচালিত হয়েছে। আজকেও ইসলাম ব্যাংকের যারা স্টাফ আছেন, চাকরি করছেন, এদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এমন কোনো অবস্থান সেখানে ছিল না। ইট ওয়াজ ফুললি একটা নিরপেক্ষ স্পিরিচুয়াল স্পিরিট এবং সততার ভিত্তিতে ইফিসিয়েন্টলি এই ব্যাংক পরিচালিত হয় এবং সেই কারণেই এশিয়াতে 11 বারের মতোই এই ব্যাংকটি প্রাইভেট সেক্টরের প্রধান ব্যাংক হিসাবে আবির্ভূত হয় এবং যেটা বলেছে সবচেয়ে গণমুখী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। 3 কোটি গ্রাহক, আমার ধারণা জানি না একজাক্টলি এই পরিমাণ গ্রাহক আর কোনো ব্যাংকে আছে বলে আমি মনে করি না। স্বৈরাচার যখন ক্ষমতায় আসলো, তারা এই ব্যাংকটাকে লুটপাট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এসালামের মতো ব্যাংক লুটের বিশ্ব ডাকাত আনফর্চুনেটলি এই ব্যাংকের কর্ণধার হিসাবে তৎকালীন স্বৈরাচার শাসক তাকে সেখানে চলে যায়। আপনারা দেখেছেন যে রিপোর্টটা ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটিতে যে রিপোর্ট এখন ব্যাংকে আছে, ব্যাংকের কর্তারা জানেন যে 26টার মতো বিভিন্ন প্রতিষ্ঠান, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে তাদের নামে এই ব্যাংক লোনটা নিয়ে যাওয়া হয়েছিল। এই ভুয়া কোম্পানিগুলির 26 জন যারা আছে, তাদের মধ্যে আপনার এস আলমের বাসার চাকর, তার চাকতানি, তার পিয়ন, তার কর্মচারী, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এই অভ্যুত্থানের পরে আপনার আবার নতুন করে এই ব্যাংক কিছুটা প্রাণ ফিরে পায়। 26,000 কোটি টাকার মতো নতুন টাকা এখন গ্রাহকদের পক্ষ থেকে আছে। আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে এছাড়া নিয়ে চলে গেছিল, সেগুলোকে ফেরত আনার জন্যই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে আমরা সেটা দেখি। যে ব্যক্তিটিকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে, তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম একটি লোককে ইসলাম ব্যাংকের যেখানে সততাই অন্যতম প্রধান বিষয় ছিল, ইফিসিয়েন্সি প্রধান ছিল, সেই সৎ ব্যাংকটির চেয়ারম্যান বানানো হয়েছে একজন পরীক্ষিত, প্রমাণিত আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয়,
তাহলে অ্যাসালামের মতোই তারা বাকি টাকাগুলোকে জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার, এবং এই জন্যই ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভিতরে এক বিরাট আতঙ্ক তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংকের যে টাকা, এ টাকাগুলো কাদের? এখানকার সব মানুষের, এবং যারা ইসলামিক অর্থনীতিতে বিশ্বাস করে, এটা তাদের টাকা। সুতরাং এই টাকার ব্যাপারে আমাদের অবশ্যই কনসার্ন আছে। সেখানে আমি একজন গ্রাহক, আমি একজন ডিপোজিটার আছি সেখানে, এবং এখানে যে যারা আছে তারা, এবং ওই সাইডে অনেকেই আসেন নিশ্চয়ই, যারা ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করছেন এবং তারা কমফোর্টেবলি ব্যবসা করতে যাচ্ছেন। এখন একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত কি? একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত যে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে অধিকতর সুন্দর এবং সুচারুভাবে পরিচালিত হয়, সেই জন্য চেষ্টা গ্রহণ করা। কিন্তু আমরা দেখছি এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে, এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিটিউড আমরা দেখছি, এবং অন্যায় করে অসৎ লোকদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা জানতে চাই যে বায়দুর রহমান সাহেবকে চেয়ারম্যান করার পরে এখন যে ওমর ফারুক যে এটার এমডি ছিল, এই দুজনের নেতৃত্বে ব্যাংকটি আবার কিছুটা হলে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল। কোন কারণে আজকে চেয়ারম্যানকে চেঞ্জ করা হলো, কোন কারণে এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, এটাই জাজের কাছে পরিষ্কার থাকা উচিত। তো আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে ইসলামী ব্যাংক এর আগে যেভাবে ছিল মোহাম্মদুর রহমান এবং এমডি ফারুক, এদেরকে সেখানে রিহেবিলিট করে আগের পর্যায়ে রেখে তাদেরকে যে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, সেটাকে আবার উইথড্র করে ইসলামী ব্যাংকের স্বাভাবিকভাবে চলার জন্য সেই সুযোগ করে দেওয়া দরকার। আর যদি সেটা না হয়, তাহলে গ্রাহকের টাকা গ্রাহকদের বিরুদ্ধে আন্দোলন করবে। আর গ্রাহক টাকা যদি না থাকে, যে আমার সমস্যাটা খুব সহজ। আমরা দেখছি যে ইসলামী ব্যাংকে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে, আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব তার আগে বলেছিলেন যেটা কত অংশ শেয়ার, মানে শেয়ার হোল্ডার কত অংশের মালিক আছে না, 82% অ্যাসালামের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে, এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে, এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই জন্য অনুরোধ করব যে আগের মতো করে ইসলামী ব্যাংকে ইসলামিক আদায় সৎ লোকদেরকে দিয়েই পরিচিত করার জন্য চেষ্টা করতে হবে, এবং অ্যাসালামের লোককেই বসানোর জন্য চেষ্টা করছে। কোনো অ্যাসালামের লোক ইসলামী ব্যাংকের কাজও দিতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের উপনেতা।